This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা একটা অদ্ভুত জাংচারে এসে দাঁড়িয়েছি, জানেন তো আমরা, একটা অদ্ভুত মোড়। তিলোত্তমার কি হবে, সে বিচার পাবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রাজনীতিতে কার লাভ কার ক্ষতি, কিসে লাভ কিসে ক্ষতি, সেটাই তো এখন আসল। তিলোত্তমা থাক না, আছে তো, ছিল পাস্ট টেন্স। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর সব থেকে চাপে কারা পড়েছিল? তৃণমূল। এরকম অস্বস্তিতে তারা আগে পড়েনি। তাদের সেই অস্বস্তিটা বহাল ছিল ওই 6খানা বিধানসভার উপনির্বাচনের আগে পর্যন্ত। ব্যাস, উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে আর তৃণমূল অক্সিজেন পেয়ে গেছে। 6টা বিধানসভা উপনির্বাচন, তার মধ্যে তাদের একটা ছিলই না, 5টা তাদের ছিল, কিন্তু একটা তো বিজেপির ছিল, সেখানেও জিতে গেছে। মানে জনতা জনার্দন বুঝিয়ে দিয়েছে তারা যা বলছে, তারা যা করছে সেটাই ঠিক, তারা তাদের সঙ্গে রয়েছে। তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছিল, জনতা জনার্দন রাজ্যের বিভিন্ন প্রান্তের তারা জাস্ট রিজেক্ট করে দিয়েছে। তাহলে আর কার কী বলার আছে? তারা বলার সুযোগ পেয়ে গেছিল। আরজি কর আন্দোলনের প্রভাবটা তার মানে জনমানসে পড়েইনি। বিচ্ছিন্ন কিছু মানুষের উস্কানিমূলক অভিসন্ধি ছিল এই আন্দোলনটা। সে অভিসন্ধি গ্রামে তো বটেই, শহরের ভোট ব্যাংকেও আলটিমেটলি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এটাই তো বাস্তব। উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে এই কথাগুলোই তো তৃণমূল বলছিল। এখন তো তারা আবার ডবল অক্সিজেন পেয়ে গেল। সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের এই জামিনের নির্দেশ হয়ে যাওয়ার পর তৃণমূল নেতা আর তাদের যাবতীয় তাদের সুরে সুর মেলানো যারা কথাগুলো বলেন, তাদের কি যেন বলে, যাই হোক, তারা এই জামিনটাকেই তো একদম আলটিমেট জাজমেন্ট, জাস্টিস বলে দেখিয়ে দিচ্ছেন। ওটা জাস্টিস না যার জন্য পথে নেমেছিল মানুষ, এত প্রতিবাদ, এত স্বতঃস্ফূর্ত আন্দোলন, এত রাত জাগা, ওগুলো সব মিথ্যে, অস্বীকার করেছেন তারা। আসল জাস্টিস জামিন পাওয়া। এবং সব থেকে বড় কথা, পারলে এখন মনে হচ্ছে কি জানেন, এই তিলোত্তমার সঙ্গে যা যা হয়েছে সেগুলোকেও হয়তো অস্বীকার করা হবে। এটা কিন্তু একটা আত্মবিশ্বাস, যাই বলুন, একটা অ্যাটিটিউড, কলার তোলা অ্যাটিটিউড, এটা কিন্তু তৃণমূল ফেরত পেয়েছে। এটা কিন্তু কলারগুলো ঝুলে গেছিল। একমাত্র কুণাল ঘোষ ছাড়া কারোর মুখ দিয়ে একটা লম্বা সময় একটা শব্দও বেরোতো না। আরও একটা জিনিস হয়েছে, এখন তারা কি বলবে? তারা সিবিআইকে নিয়ে এতদিন যা যা বলেছিল, যে সিবিআই এর সাফল্যের থেকে ব্যর্থতা বেশি, সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারে না, বা সিবিআই এর যাবতীয় যে তৎপরতা সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো সব সত্যি এখন, সেটাই তো বলছে। সেই জন্যই তো তারা সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি, কারণ যাবতীয় তাদের বিরুদ্ধে অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত। ওরা দোষী করেননি। এই কথাগুলো কিন্তু তারা আরও জোর গলায় বলার সুযোগ পেল, আরও একটা বলার সুযোগ পেল। চাকরি দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, পুরসভার দুর্নীতি বা কোটি কোটি টাকা উদ্ধার, এই সমস্ত কিছু রাজনৈতিক চক্রান্তে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আর এটা বলার সঙ্গে সঙ্গে এটাও তার সাথে ছোট্ট করে জুড়ে যাচ্ছে, সব ঝুট হ্যাঁ। কারণ তথ্য প্রমাণগুলোই তো এখনও কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা জোগাড় করে উঠতে পারলেন না। এই জন্যেই তো সব ডিলে হচ্ছে। যদি এতই জানতো, এতই যদি সব নিশ্চিত হয়ে গ্রেফতার করেছিল এরকম কেষ্টবিষ্টুদের, তারপরে তাদের হাতে শক্তপোক্ত প্রমাণ ছিল, এতদিনে সব ফাটাফাট টেবিলে ফেলে দিত আদালতে, পারেনি তো। মানে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানে পুরো সিচুয়েশনটা ভেবে দেখেছেন তৃণমূলের জন্য কত বড় প্লাস পয়েন্ট। আরেক দল বিজেপি, তাদের কি হলো? একটু রাজনীতির অ্যাঙ্গেল থেকে গোটা বিষয়গুলো দেখার বা বোঝার চেষ্টা করছি আর কি। রাজনীতিবাদ দিয়ে তো কিছু হয় না, তাই না? বিজেপির কি হচ্ছে দেখুন, সম্প্রতি তাদের একটার পর একটা বাস হাতছাড়া হচ্ছিল, অথবা এটাও বলতে পারেন তারা উঠছিল না। ওই দেখে মনে হচ্ছিল যে ঠিক আছে, একটা বাস যাচ্ছে, তার একটা বাস আসবে, এত তাড়াহুড়ো করার কি আছে, ঠেলে ঠুলে উঠতে হবে, কোনো কথা আছে নাকি? চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন আন্দোলনটা শুরু হয়েছিল, তাতে
তারা প্রথম দিকে একটু নামবো করছিল, কিন্তু নেমে মানে জাস্ট পাটা দিয়ে তাদের হয়তো মনে হচ্ছিল আরে এই আন্দোলনটা তো বামেরাও করছে, এটা তো তারা তো এটা শরিক হয়ে যাচ্ছে, তাহলে এটার মধ্যে ঢোকা যাবে না, ঠেলাঠেলির মধ্যে আমরা নেই। সাধারণ মানুষের আন্দোলন বলে তো কোনো ব্যাপার নেই, এমন একটা ব্যাপার হতে হবে, এমন একটা আন্দোলন হতে হবে যেটা একদম এক্সক্লুসিভ, সেইটাকে তারা গ্রহণ করবেন। কেউ ওই যে টাচ করে দিল অথবা এঁটো করে দিল, ও সব এঁটো করা খাবার তারা খাবে না, একদম সিংহের মতো অ্যাটিটিউড, জানেন তো সিংহ যেরকম মানে কেউ মেরে দিলে আগে সে মরা খাবার খায় না, নিজে শিকার করে তারপর খায়, সেই রকম আর কি। তারা নিজেরা এক্সক্লুসিভ একটা আন্দোলন ইস্যু তৈরি করবেন, সেটার গ্র্যাব করবেন নিজেরা, সেটা নিয়ে লড়ে যাবেন। মুশকিল হচ্ছে সেটা আসছিল না হাতের কাছে। এবার একটা নয়, একের পর এক বাস ছেড়েছেন তারা, একের পর এক আন্দোলন থেকে বিজেপি নিজেদের সরিয়ে রেখেছিল। এই যে আরজি কর, সেই আন্দোলনে তো প্রথমে তারা নেমেছিল, কিন্তু তৃণমূল যেই বামেদের সঙ্গে তাদের নাম জুড়ে দিল একদম শুরুর দিকে, প্রথমে তৃণমূল বলেছিল মনে আছে, বাম আর বিজেপির চক্রান্ত এই সাধারণ মানুষের আন্দোলন বলে যেটাকে বলা হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে বিজেপি একটুখানি শেকি হয়ে গেল। তাদের বললেন এই বাবা এটাতেও যৌথতে নেই, আমাদের ওনারশিপ দরকার, সুতরাং সযত্নে নিজেদের গুটিয়ে নাও। একমাত্র তারা ঝাড়া দিয়ে উঠেছিল কখন, এইবার এই বাংলাদেশ ইস্যুতে। এটা মনে হচ্ছিল তাদের বেশ স্বীকার করার জন্য পছন্দের ইস্যু, ধর্ম টর্ম রয়েছে, ফলে তারা রেড়ে করে নেমে পড়েছিল। এবং সত্যি কথা বলতে কি জানেন, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারে এখানকার সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে একটা কনসলিডেশন, এককাট্টা হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছিল। কারণ শুধু যে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল তা তো নয়, ভারত বিদ্বেষ প্রবলভাবে ছিল, সেটা প্রচার করা হচ্ছিল। এবার ওপাশ থেকে যদি ভারত বিদ্বেষটা ছুঁড়ে দেওয়া হয়, তার এটা সমান বিপরীত প্রতিক্রিয়া, সে নিউটনের কথা অনুযায়ী সেটা তো হবেই। ফলে এখান থেকেও একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, এই একটা ক্ষেত্রে কেউ বলতে পারবেন না কিন্তু যেটার মধ্যে ওই মেরুকরণ হচ্ছে, কারণ যখনই ওখান থেকে কিছু হয়েছে, ওখানে সে সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার হোক বা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হোক, এখানে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায় এক হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ সবাই ভারতবাসী। ফলে সবার মধ্যেই একটা জাতীয়তাবাদী চিন্তাভাবনা স্ট্রং হচ্ছিল, আর এতে বিজেপির পায়ের তলার মাটি একটু একটু করে শক্ত হচ্ছিল। এবার সেই মাটিটা শক্ত থাকবে কি আলগা হবে, সেটারও তো একটা সেই নিয়ে একটা প্রশ্ন ইতিউতি তো উকি দিতে শুরু করেছে। কারণ সেটাও আবার নির্ভর করছে, হ্যাঁ এটা একটু তাদের স্বস্তির জায়গা হতে পারে, কারণ যাদের ওপর নির্ভর করছে তারা সাম্প্রতিককালে নির্ভরতা দেওয়ার মতো জায়গায় অন্তত পৌঁছেছেন কিনা তার কোনো প্রমাণ দিতে পারেনি। ওই বললাম সব কিছু আজকাল তথ্য এবং প্রমাণ নির্ভর। বামেরা এতদিন কি করেছে, এই যত ওই ধরুন চাকরি বাকরি নিয়ে আন্দোলন বা দেখুন এই কোথাও গিয়ে এই আরজি কর আন্দোলন, সবকটাতেই বামেরা পেছনে ছিল, শোনা যাচ্ছিল। এতদিন আড়ালে থাকার একটা সুবিধা আছে, কতটা আড়ালে থেকে কতটা শক্তি নিয়ে আড়ালে আছে, কতটা ভূমিকা অ্যাকচুয়ালি নিচ্ছে, সেটা কিন্তু কারোর জাজ করার জায়গা থাকে না, কেউ দেখতে পান না। ফলে তারা নিশ্চিন্তে আড়ালে ছিল, আড়ালে থাকার একটা সুবিধা। এবার তাদের সংগঠন অ্যাকচুয়ালি কতটা পোক্ত সেটার কিন্তু পরীক্ষাটা দিতে হয়নি। আরজি কর আন্দোলনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, আর তৃণমূলের কথায় বামেরা সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আড়ালে থাকার সুখ ভোগ করেছে, মানে একটা স্পেশাল স্ট্যাটাস আর কি। এটা এতদিন তারা বিরাটভাবে এনজয় করেছিল, কিন্তু আলটিমেটলি যখন উপনির্বাচনটা এলো তখন তো সামনে এসে ওই বললাম তথ্য পেশ করে সেটা প্রমাণ করার সময় এসেছিল, সেখানে তাদের ভাড়ার শূন্য। এবার এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ আরজি করে তদন্তকে কেন্দ্র করে এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের একটা কোথাও গিয়ে জামিন হয়ে গেল, বা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আদালত যেভাবে দিন নির্ধারিত করে দিল যে ওই দিন বা তার মধ্যে ওর জামিন হবে, এই নির্দেশের পর তারা কিন্তু আবার তাদের সেই সেটিং তত্ত্বকে নেড়ে চেড়ে সামনে পেশ করার একটা সুযোগ পেয়েছে। এই নির্দেশের পর তৃণমূল আর বিজেপিকে জুড়ে দেওয়ার সুযোগটা বামেদের সামনে এসে গেছে। যদিও আদালতকে দেখে ওই বললাম এতদিনে তাদের শিখে নেওয়া উচিত,
অভিযোগ করলেই হয় না, সেটা প্রমাণ করতে হয়। সুতরাং শুধু সেটিংয়ের অভিযোগ তোলাটাই যে যথেষ্ট না, সেটা তো জনগণকে বিশ্বাস করাতে হবে। এটাই কিন্তু বামেদের জন্য আসল চ্যালেঞ্জ। বিচারক বললেন এত কাগজ পাচ্ছি, আমাদের 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি যে এত নিকৃষ্টতম ঘটনা ঘটতে পারে। আর সেইখানে 90 দিন হয়ে গেল, সিবিআই চার্জশিট দিতে পারল না। অর্থাৎ সিবিআই এর উকিল চাইলেন যাতে সন্দীপ ঘোষ জামিন পায়। কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে খুশি করার মতন করে চলছেন। সেটিং ওয়েস্ট বেঙ্গল, আনফর্চুনেটলি সেটিং ওয়েস্ট বেঙ্গল। সিপিএম কে রাস্তায় কেন নামতে হচ্ছে? তাহলে সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপ্লব করলেন না? আজব কথা। যদি আমরা এগুলো দেখি পরপর ঘটনা, তাহলে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তো তারা বিজেপির তো আবার গণসংগঠন সিবিআই, তারা নিজেরা কথা বলেনি, রাস্তায় নামছে কেন? যেটা বোঝা যাচ্ছে যে কোনো একটি ক্ষমতাবান সেটিং এর ফলে, কোনো একটি ক্ষমতাশালী সেটিং এর ফলে বিচারের প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে। বামেদের কোনো প্রাসঙ্গিকতাই রাজনীতিতে নেই, নিজেরা শূন্যে পরিণত হয়েছেন এই একটি কারণে। দেখুন, বামেদের এই কথাগুলো মানুষ যদি বিশ্বাস করে তাহলে কি হবে? বাংলাদেশকে নির্ভর করে বিজেপি যে জমিটা ফিরে পাচ্ছিল সেটা নষ্ট হতে পারে। ফলে তাদের আবার নতুন করে ভাবতে হবে কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়। ভাবতে হবে যে ওই আরজি কর আন্দোলন পার্ট 2 তাতে তারা অংশ নেবে কিনা। কারণ এই সুযোগটাকে তৃণমূল তো নিশ্চিতভাবেই কাজে লাগানোর চেষ্টা করবে। বামেদের অভিযোগ মানুষ যত বিশ্বাস করবে, যত মানুষের হতাশা বাড়বে, যত মানুষ আন্দোলন বিমুখ হয়ে উঠবে, জাস্টিস পাওয়ার ইচ্ছা হারাবে। এটা তাদের অঙ্ক। এই সবগুলোই তো তৃণমূলের জন্য প্লাস পয়েন্ট। সাধারণ মানুষের আশা যত মাইনাস হবে, তৃণমূলের লাভ তত তাদের জন্য প্লাস। আর কি সে লাভ? এই 1.5 বছর পরেই তো বিধানসভা ভোট। তার আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নকে কাজে লাগিয়ে এপারের হিন্দুদের ভোটটা একজোট করতে চাইছিল বিজেপি। এবার বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হওয়ায় বা ভারত বিদ্বেষের হাওয়া বওয়ায় বিজেপির আরও সুবিধে হচ্ছিল। কারণ জাতীয়তাবাদী চিন্তাভাবনাটা যত স্ট্রং হবে ততই তাদের লাভ, তাদের মঙ্গল। এবার এই সবগুলোই যদি বিজেপির পরিকল্পনা মাফিক বা আশা মাফিক হয় আর কি, তাহলে তো তৃণমূলের ক্ষতি। সেটা বুঝেই কি ফিরহাদ হাকিম তাদের অস্ত্রে শান দেওয়ার পরিকল্পনা করেছেন? সংখ্যালঘুদের মনে, মানে এখানকার সংখ্যালঘুদের মনে সংখ্যাগুরু হওয়ার আশা জাগাতে শুরু করলেন কি তাই সেই জন্যে তিনি? খেয়াল করে দেখুন, একটা কোথাও আশা, তার পাল্টা আশা দিয়েই তিনি কাউন্টার করছেন। এই গোটা বিষয়টার মধ্যে আবার যাতে আশায় আশার লড়াইয়ে আরেক পক্ষ হতাশ হয়ে পড়ে, সেই অঙ্কটাও কিন্তু পুরোদস্তুর রয়েছে। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। ফিরহাদ হাকিম হয়তো কথাগুলো ঠিকই বলেছেন। জনবিন্যাস আগামী দিনে বদলাতেই পারে, সংখ্যাগুরুরা সংখ্যালঘু, সংখ্যালঘুরা সংখ্যাগুরু হতেই পারে। এই নিয়ে কেন্দ্র, রাজ্য, বিজেপি, তৃণমূল নেতাদের বক্তব্যগুলো সাম্প্রতিককালে যা যা শোনা গেছে সব তো একই দিকে, সেরকমই তো শোনা গেছে। দেখুন, ফিরহাদ হাকিম তৃণমূল সরকারের একজন মন্ত্রী, তিনি পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি এই কথাগুলো বললেন, ঠিক আছে, তার মনে হয়েছে, তার ব্যক্তিগত বিশ্বাস, এগুলো সব হতেই পারে। এগুলো নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করার অধিকার এ দেশে সবার আছে। কিন্তু তারপরেও ওই বললাম,
তার একটা দায়িত্ব আছে, তার পরিবেশ পরিস্থিতি কি তিনি জানেন। তার একবারও মনে হলো না এই কথাগুলো বলার জন্য এটাই উপযুক্ত সময় কিনা? যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তখন এপার বাংলায় সংখ্যাগুরু হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমরা একযোগে তার নিন্দা করছেন। বাংলাদেশের যাবতীয় উস্কানি এবং ইন্ধন এদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্যই তো, নইলে তারা এগুলো করছে কেন? তাদের উদ্দেশ্য তো স্পষ্ট, অথচ সেটা তারা বারবার চেষ্টা করেও সফল হচ্ছে না কেন? কারণ সামনে পাহাড় হয়ে দাঁড়াচ্ছে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং তার সঙ্গে দুই সম্প্রদায়ের নেতৃত্বেরই পরিণত মনস্কতা এবং সংযত আচরণ। এই সময় এই প্রসঙ্গগুলো, এই কথাগুলো টেনে না আনলেই চলতো না। আপনি তো ফরহাদ মাজহারের মতোই আমাদের ধাক্কা দিয়ে গেলেন জনাব ফিরহাদ হাকিম। দিল্লির বাইরে তো আপনাদের নিজস্ব কোনো বাঙালির তো কোনো কন্ট্রিবিউশন নেই। তো এইখানে আপনারা কি করবেন আগামী দিনে? আপনাদের কি ভবিষ্যৎ বলুন? আপনাদের একমাত্র ভবিষ্যৎ যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি। আমরা তো কখনো আপনাদেরকে ভুলিনি, আমাদের মনে রেখেছে 47 কতটা তৈরি করেছে। এটা তো কোনো হিন্দু তৈরি করেনি, কলোনিয়াল আমলের এটা একটা হিস্ট্রি। এই ইতিহাসকে নতুন করে আমাদেরকে পাঠ করতে হবে। ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, ভুলে যাবেন না। ভারত যদি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়, ভারত 1 নাম্বার মুসলিম দেশ।